বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বর্তমানে একটা সংকটময় মোমেন্ট চলছে, একটা উত্তপ্ত পরিস্থিতি চলছে। এই বাংলাদেশ এবং ভারতের মধ্যকার এই উত্তপ্ত পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে দেওয়ার জন্য, ভারত বাংলাদেশকে মুখোমুখি পজিশনে দাঁড় করিয়ে দেওয়ার জন্য পেছন থেকে কোনো একটা গোষ্ঠী, কোনো একটা মহল সম্ভবত ইন্ধন দিচ্ছে, ফুয়েল দিয়ে যাচ্ছে। দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। শুরুতে চলুন আমরা ধারাবাহিকভাবে কিছু ঘটনা দেখে আসি যে কি ঘটছে, কি ঘটতে যাচ্ছে। চলুন। দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে, আদিবাসীকে যারা হত্যা করেছে, নির্বাচন যারা বানচাল করতে চাইছে, সীমান্ত যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে, তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেপারেটিস্টরা রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে কি বুঝলেন? হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দিচ্ছেন। তিনি বলছেন সেভেন সিস্টার্সকে ভারত বাংলাদেশ থেকে আলাদা করে দেওয়ার জন্য ভারতের বিচ্ছিন্নবাদী যে নেতা বা বিচ্ছিন্নবাদী সংগঠনের নেতারা রয়েছে তাদেরকে আমাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে, শেল্টার দেওয়া হবে। বুঝতে পারছেন? আমাদের বাংলাদেশের এখন যে ক্রান্তি লগ্ন চলছে, আমরা নিজেরা যে বহুমুখী সংকটের মধ্যে পড়ে আছি, আমরা নিজেরাই তো নিজেদের জীবন নিয়ে হিমশিম খাচ্ছি। যেখানে এই দেশের জনগণ, এই দেশের মানুষ চাচ্ছে যে এই ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকারের হাত থেকে বাঁচার জন্য, এই দেশটাকে বাঁচানোর জন্য একটা ভালোই ভালোই নির্বাচন হয়ে যাক, একটা গণতান্ত্রিক এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হোক, নির্বাচিত সরকারের হাত ধরে দেশটা একটা গতি পাক। সেই মোমেন্টে এসে আমাদের দেশের এই তরুণ রাজনীতিবিদদের মুখ থেকে এই ধরনের বক্তব্য শুনতে হচ্ছে যে আমরা নাকি বিচ্ছিন্নবাদী নেতাদেরকে এখানে আশ্রয় দিব, প্রশ্রয় দিব এবং সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়ার জন্য ভারতের সাথে মানে অন কাইন্ড অফ যুদ্ধের ইঙ্গিত দেওয়া হচ্ছে। চলুন এই তরুণ রাজনীতিবিদ আরেকজন মাহফুজ আলম তার বক্তব্য শুনে আসি। খুবই খুবই সংকটময় পরিস্থিতি সামনে, আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। আমরা কিন্তু একটা লাশ করলে আমরা কিন্তু লাশ নেব, কত সুশীলতা করে লাভ নেই। কি বুঝলেন? লাশের বদলে লাশের রাজনীতির দিকে মনে হয় এগুচ্ছে দেশ। পরিস্থিতি কোন দিকে গিয়ে এগুচ্ছে আর কেন এই পরিস্থিতিতে আমাদের হাঁটতে হবে? 24-এর অভ্যুত্থান, এই যে তরুণ ছাত্র নেতারা, এদের ডাকেই তো এই দেশের জনগণ রাস্তায় নেমেছিল শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনার সরকারকে উৎখাত করার জন্য, তাই না? তো জনগণ কি তাদেরকে এই ম্যান্ডেট দিয়েছিল যে 24-এর অভ্যুত্থানের মানে হলো আমরা ভারতের সাথে একটা সংকট মানে একটা সংঘাতময় মোমেন্টে গিয়ে দাঁড়াবো, ভারতের সাথে আমরা একটা যুদ্ধের পরিস্থিতির জায়গায় গিয়ে দাঁড়াবো? এই ম্যান্ডেট নিয়ে কি অভ্যুত্থান ঘটেছিল? না, অভ্যুত্থানটা ঘটেছিল বিগত 15 বছর শেখ হাসিনার যে শাসন শোষণ, যে জুলুম, তাদের যে ফ্যাসিবাদ, মানুষের বাক স্বাধীনতা হরণ করে নিয়েছে, যত্র তত্র গুম খুন, মানুষের কথা বলার স্বাধীনতা নেই, মানুষের ভোটাধিকার হরণ করে নিয়েছিল। সেখান থেকে মানুষ পরিত্রাণ চেয়েছিল। এই দেশের মানুষ চেয়েছিল শান্তিতে বসবাস করতে, স্বাধীনভাবে মুক্তভাবে কথা বলতে, তার মত প্রকাশ করতে, তার ভোটাধিকার প্রতিষ্ঠা করতে। এই জন্য মানুষ শান্তিতে বসবাস করার জন্য, বিগত ফ্যাসিবাদকে তাড়ানোর জন্য এই ছাত্র নেতাদের আহ্বানে মানুষ রাস্তায় নেমেছিল। কিন্তু সেই ছাত্র নেতারা এই জনগণের সেই সময়কার ম্যান্ডেট নিয়ে এখন কোন দিকে নিয়ে যাচ্ছে দেশকে? চলুন দর্শক শ্রোতা, এরপরে পরিস্থিতি কোন দিকে গিয়ে গড়ালো আমরা একটু দেখি। যে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের বক্তব্য অবান্তর, এটি বলছেন বর্তমান পররাষ্ট্র যে উপদেষ্টা রয়েছেন আমাদের, তিনি। তো তার মানে বোঝা যাচ্ছে যে সরকার অন্তত এই বাস্তবতা টের পাচ্ছে। হাসনাত আব্দুল্লাহরা বা মাহফুজ আলমরা তাদের এই যে ঘাড় মোটা করে, ঘাড়ের রক শক্ত করে যে কথা বলার একটা অভ্যাস, বুঝি আর না বুঝি,
মানে এই যে ডিপ্লোম্যাটিক একটা ওয়ে বা কূটনৈতিক তৎপরতার মাধ্যমেও যে দুটো রাষ্ট্রের মধ্যে বিভিন্ন সংকটময় মোমেন্টগুলোকে একটা শান্ত পরিস্থিতিতে নিয়ে আসা যায়, সেগুলো হয়তোবা এই দেশের যে এখন দায়িত্বে রয়েছে সরকারের তাদের মাথায় আছে, কারণ তারা সিনিয়র সিটিজেনশিপ বা সিনিয়র এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, যার কারণে তারা বিষয়গুলো বুঝতে পারছে। কিন্তু যেই ইয়াং ম্যানদেরকে, যেই মানে তরুণদেরকে এই দেশের ভার দেওয়ার চেষ্টা করেছিল বা ইচ্ছা করেছিল দেশের জনগণ অভ্যুত্থানের ম্যান্ডেটের মধ্য দিয়ে, তারা এখন পর্যন্ত বুঝেই উঠতে পারেনি যে দুটো রাষ্ট্র কিভাবে সুন্দরভাবে মানে চলতে পারে, দুটো রাষ্ট্রের মধ্যে কিভাবে সুন্দর সম্পর্ক বজায় থাকতে পারে, দুটো রাষ্ট্রের ভিতরে উত্তপ্ত পরিস্থিতি কিভাবে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে এটা মানে সমাধানে আসা যায়, সেটা ওই তরুণ রাজনীতিবিদদের মাথায় এখন পর্যন্ত ঢুকেনি। বাট সিনিয়র যারা রয়েছেন তারা বুঝতে পেরেছেন, তাই তারা বলছেন যে হাসনাতের বক্তব্য অবান্তর। দ্যাট মিনস হাসনাতরা এই ঘাড়ের রগ শক্ত করে যে বক্তব্যগুলো দিচ্ছে, সেই বক্তব্যগুলো যে রাজনীতিতে খুব বেশি ভ্যালু নেই, সেটি এই পররাষ্ট্র উপদেষ্টার কথায় বোঝা যাচ্ছে। তিনি ডিরেক্ট বলে দিয়েছেন হাসনাতের কথা অবান্তর। এবং তিনি আরো বলেছেন যে কোনো বিচ্ছিন্নবাদীকে আশ্রয় দেবে না বাংলাদেশ। তার মানে বোঝাই যাচ্ছে যে সিনিয়রদের কাছে এসে বা রাষ্ট্র পরিচালনায় যারা এখন সরকারে রয়েছে তাদের কাছে এই হাসনাত আব্দুল্লাহ বা এই সার্জিস আলমরা বা এই মাহফুজ আলমদের বক্তব্য খুব বেশি ভ্যালুয়েবল না। আর এই পরিস্থিতিতে এসে আমরা দেখেছি যে বাংলাদেশের যে হাই কমিশনার রয়েছে ইন্ডিয়াতে, তাকে জরুরি তলব করেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সেখান থেকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আর এইদিকে এই হাসনাত আব্দুল্লাহরা বা তাদের যে এই তরুণ রাজনীতিবিদ যারা, তারা ভারতের হাই কমিশনে একটা মার্চ ফরওয়ার্ড করার চেষ্টা করছিল, যে এই যে মার্চ টু ঢাকা থেকে শুরু হলো 24-এর অভ্যুত্থানের পর, এরপরে লোক 5 জন থাকুক আর 5,000 থাকুক, তাদের এই মার্চ প্রোগ্রাম আর শেষ হয় না। তো যাই হোক, সেটা পরবর্তীতে এসে আমরা দেখতে পেয়েছি যে বাড্ডা গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হয়েছে এবং তারা আর সামনে এগুতে পারেনি, সেটা সে পর্যন্তই সমাপ্ত হয়েছে। এরই মধ্যে ডাকসুর এক নেতাকে একটা বক্তব্য দিতে দেখা গেল, তিনি বললেন ভারতের হাই কমিশনের ইট খুলে নেয়ার হুঁশিয়ারি। বুঝতে পারছেন? আর একটা স্লোগান দেখা যাচ্ছে, স্লোগানটাই বলছে যে বাবরের পথ ধরো, 7 সিস্টার স্বাধীন করো। এই হলো বর্তমান দেশের অবস্থা। আর ঠিক এই মোমেন্টে এসে ভারত থেকে কি বলা হচ্ছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আসামের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে বাংলাদেশের পক্ষ থেকে ভারত বিচ্ছিন্ন করার হুমকি মেনে নেওয়া হবে না। আরো বিপজ্জনক এবং অ্যালার্মিং যে বক্তব্যটি এসেছে সেটা হলো ভারতের এক সাবেক কর্নেল, তিনি বলেছেন হাসনাতকে মাথায় নয় ঘাড়ে গুলি করা উচিত। বুঝতে পেরেছেন কোন জায়গায় মিন করেছে? অর্থাৎ হাদিকে তো মাথায় শুট করা হয়েছে, বাট এই হাসনাতকে মাথায় না ঘাড়ে শুট করা উচিত। এমন পরিস্থিতি গিয়ে গড়িয়েছে এই হাসনাত আব্দুল্লাহদের বক্তব্যকে কেন্দ্র করে ভারত এবং বাংলাদেশ এই মুহূর্তে এই পর্যায়ে গিয়ে এখন দাঁড়িয়েছে। এর চেয়েও ডেঞ্জারাস যে বিষয়টি আমরা আজকে দেখতে পাচ্ছি ভারতের আনন্দবাজার পত্রিকায়, সেটি হলো তারা বলছে ঢাকায় আলফা নেতা পরশ বড়ুয়া এখন অবস্থান করছে এবং তারা নতুন ছক করছে, যেটা খুবই ডেঞ্জারাস একটা নিউজ। আমরা 24-এর অভ্যুত্থানের পর থেকেই দেখেছিলাম এই তরুণ ছাত্র নেতাদের মধ্য থেকে একের পর এক 7 সিস্টার্স নিয়ে হুমকি টুমকি দেওয়া, বাট সেগুলো আবার প্রশমিত হয়ে গেছে, শান্ত হয়ে গেছে ইস্যুগুলো যখন উঠেছিল। বাট এখন হাসনাত আব্দুল্লাহরা যে ডিরেক্ট বলছে যে বিচ্ছিন্নবাদীদেরকে আমরা শেল্টার দেব, আমরা আমাদের এখানে জায়গা করে দিব, আর তারই একটা ইঙ্গিত দিয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকা। তারা বলছে যে এই যে পরেশ বড়ুয়া, তিনি হলো ভারতের 7 সিস্টার্সকে আলাদা করে দেওয়ার জন্য যে বিচ্ছিন্নবাদী তাদের সংগঠন রয়েছে সেই সংগঠনের একজন নেতা, আর তিনি নাকি অলরেডি বাংলাদেশে অবস্থান করছেন। তাহলে এই হাসনাত আব্দুল্লাহদের এবারের যে হুমকি ধামকি চলছে, এটা কি সেই পূর্বের ন্যায় জাস্ট বলার জন্যই বলা, এরপরে প্রশমিত হয়ে যাবে, না অলরেডি তারা ছক করে ফেলেছে বা এই
পরেশ বড়ুয়াদের সাথে অলরেডি হাত মিলিয়ে ফেলেছে কিনা। যদি এমন কিছু হয়ে থাকে সেটা এই দেশের জন্য খুবই অ্যালার্মিং এবং খুবই বিপজ্জনক, খুবই ডেঞ্জারাস কিছু আগাম বার্তা দিচ্ছে বলে মনে হচ্ছে। তো দর্শক শ্রোতা, এই যে ধারাবাহিকভাবে আমরা ঘটনাগুলো দেখলাম, তো আপনাদের কি মনে হচ্ছে যে এই যে তরুণ রাজনীতিবিদ যারা, তাদেরকে উস্কে দিচ্ছে কারা, আসলে পিছন থেকে ইন্ধনটা দিচ্ছে কারা? আপনাদের কিছুদিন আগের একটা বক্তব্য মনে আছে কিনা, চলুন আপনাদেরকে একটু সেই বিষয়ে দেখিয়ে নিয়ে আসি। আওয়ামী লীগ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে, পাইলে সহযোগিতা করবে। আর একটি যে বড় দল আছে তারা সহযোগিতা করবে না, কিন্তু যুদ্ধ করার মতো নিজেদেরকে অত সংগঠিত করতে পারবে না। তাহলে যুদ্ধ করলে সংগঠিত শক্তিকে আমরা কমপক্ষে 5 মিলিয়ন যুবকেরা তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে, কি বলেন? এটার 2 ভাগ করে দিব, 1 ভাগ গেরিলাতে যাইব, ঘোড়াতুন নামলেই লাঠি দিয়ে ধরব, লাঠি। এই যে কিছুদিন আগে গাজওয়াতুল হিন্দ নামে ভারতের সাথে যুদ্ধ করা 5 মিলিয়ন বা 50 লাখ যুবক নাকি সেখানে যুদ্ধ করতে যাবে ভারতের সাথে, কিভাবে কিভাবে ভাগ করে দিবে, সেই যে পরিকল্পনাগুলো করা হয়েছিল, তার সাথে এই ঘটনার কোনো যোগসাজশ আপনারা খুঁজে পাচ্ছেন কিনা? দ্যাট মিনস আমি বোঝাতে চাচ্ছি, আপনারা এই পুরো বিষয়টা আসলে বুঝতে পারছেন কিনা যে এই তরুণ রাজনীতিবিদদেরকে মাঠে নামিয়ে দিয়ে পেছন থেকে ইন্ধন আসলে কারা দিচ্ছে। তো দেশ কোন দিকে যাচ্ছে, এই অভ্যুত্থান 24-এর অভ্যুত্থান কোন দিকে যাচ্ছে, বা 24-এর অভ্যুত্থানে সাধারণ জনগণ বলি বা দেশবাসী, সেটা ভুলে হোক বা সঠিক হোক, বুঝে হোক বা না বুঝে হোক, তারা যে ম্যান্ডেট দিয়েছিল এই তরুণ ছাত্র নেতাদেরকে শেখ হাসিনার 15 বছরের ফ্যাসিজম থেকে মুক্তি পাওয়ার জন্য, বাট এই তরুণ রাজনীতিবিদরা জনগণের সেই ম্যান্ডেট নিয়ে এখন তারা কি সেই অভ্যুত্থানের যে এজেন্ডা, সেই এজেন্ডার মধ্যে আছে? অভ্যুত্থানের এজেন্ডায় বলা হয়েছিল এই দেশকে নতুন একটা রাজনৈতিক কাঠামো দেবে, নতুন বন্দোবস্ত করবে, এই দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে, এই দেশের জনগণের বাক স্বাধীনতা ফিরিয়ে দিবে, এই দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিবে, এই দেশের জনগণ সুখে শান্তিতে বসবাস করবে, কোনো ফ্যাসিজম নতুন করে এখানে আর সৃষ্টি হবে না, কোনো ফ্যাসিজম যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। বাট সেই ম্যান্ডেট নিয়ে এখন এই তরুণ রাজনীতিবিদরা ঘাড়ের রগ শক্ত করে যেভাবে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রকে একের পর এক হুমকি ধামকি দিয়ে যাচ্ছে, যে বিষয়গুলো নিয়ে হুমকি ধামকি দিচ্ছে সেই বিষয়গুলো কিন্তু এই কূটনৈতিক তৎপরতার মাধ্যমে মীমাংসা করা বা সমাধান করা সম্ভব। বাট সেই কূটনৈতিক তৎপরতা, কূটনৈতিক মিটিং বা সমঝোতার মাধ্যমে আলোচনার ভিত্তিতে, আলোচনার পথে তারা না গিয়ে তারা যাচ্ছে সংঘাতের পথে, তারা হুঙ্কার দিচ্ছে, তারা এখানে ভারতের বিচ্ছিন্নবাদী নেতাদেরকে আশ্রয় দেওয়ার মতো ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেখাচ্ছে। আমি এটিকে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যই বলবো, কারণ দর্শক শ্রোতা, আপনাদের কাছে আমার প্রশ্ন, 24-এর অভ্যুত্থানে এই ছাত্র জনতাদেরকে আমরা যে ম্যান্ডেট দিয়েছিলাম, সেই ম্যান্ডেটের মধ্যে কি আমরা এই ম্যান্ডেট দিয়েছিলাম যে ভারতের বিচ্ছিন্নবাদী নেতাদেরকে আমরা এখানে প্রশ্রয় দিব? আপনাদের কি মনে হয় এই ম্যান্ডেট কি তাদেরকে দেওয়া হয়েছিল? তারা এই ম্যান্ডেট কোথায় পেয়েছে? তাহলে দেশ কোন দিকে যাচ্ছে? একটা নির্বাচনের আশা ভরসা যে করা হচ্ছিল, সেই নির্বাচনটা বানচাল করে দেয়াও আর একটা অন্যতম উদ্দেশ্য কিনা এই ভারত আর বাংলাদেশকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া। বা এই যে নির্বাচন একটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে, দেশের পরিস্থিতি অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে, এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এখন যা অবস্থা, বা আমাদের দেশের এই ইন্ট্রিম গভর্নমেন্ট আমাদের অর্থনৈতিক খাতকে যে একদম জিরো পর্যায়ে নিয়ে গেছে, তার মানে যদি নির্বাচনটা না হয়, এই যে একটা সংঘাতময় পরিস্থিতি দাঁড় করানোর চেষ্টা করছে, এর মধ্যে দিয়ে যদি এই নির্বাচনটা বানচাল হয়ে যায়, তাহলে দেশ কোন দিকে যাবে? দেশের ভবিষ্যৎ কি দর্শক শ্রোতা? সেই মতামত আপনারা দিবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।